সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের প্রতিদিন আয়োজন সংবাদ বিশ্লেষণ ধর্মী অনুষ্ঠান ফ্রন্ট পেজে। সাথে আছি আমি ইমরুল কায়েস। প্রিয় দর্শক, আজ আলোচনার জন্য ফ্রন্ট পেজে আছেন আব্দুর রহিম হারমাসি, বিজনেস এডিটর, bdnews24.com। আব্দুর রহিম হারমাসি, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে স্বাগত, দর্শকদের স্বাগত। প্রিয় দর্শক, আমরা আলোচনা শুরু করব, তবে আলোচনা শুরুর আগে চলুন দেখে আসি আজকের প্রকাশিত সংবাদপত্রের প্রধান প্রধান শিরোনাম। প্রথমে জানাচ্ছি দৈনিক প্রথম আলো শিরোনাম, আমেরিকান বিশ্বকাপে স্বাগত, মেক্সিকোর সেই উদ্বোধনী অভিশাপ। দৈনিক ইত্তেফাকের শিরোনাম, ফুটবলের বিশ্বযুদ্ধ শুরু। আরেকটি শিরোনাম, বিরোধী দলের এলাকাতেও সমান উন্নয়ন হবে, সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান। সমকালের শিরোনাম, গৌরব, সংগ্রাম আর স্বপ্নের যাত্রা। জানাচ্ছি যুগান্তরের শিরোনাম, স্বপ্ন বিশাল, সামর্থ্য সীমিত, 19 বছর পর আজ বাজেট দিচ্ছে বিএনপি। আরেকটি শিরোনাম, বিশ্বকাপে ইতিহাসের সর্ববৃহৎ ফুটবল বিশ্বকাপ 2026। মানবজমিনের শিরোনাম, দায়ী উন্মাদনা, ফুটবলের মহাযজ্ঞ শুরু। আরেকটি শিরোনাম, অর্থমন্ত্রীর ব্রিফকেসে কি চমক থাকছে, এটি বাজেট নিয়ে করা হয়েছে। জানাচ্ছি কালের কণ্ঠে শিরোনাম, এটা আমাদেরও বিশ্বকাপ নিয়ে শিরোনাম। কালবেলার শিরোনাম, ছিন্ন বিশ্বে একতার গান, অর্থাৎ বিশ্বকাপ ফুটবল নিয়ে শিরোনামটি করা হয়েছে। দৈনিক ইনকিলাবের শিরোনাম, অর্থনীতি পুনরুদ্ধারের বাজেট, বিএনপি সরকার 9,38,000 কোটি টাকার বাজেট ঘোষণা আজ। এবার জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, সংকট মোকাবেলার বাজেট আজ, নতুন ব্যবসা, নতুন ধারণা, নতুন প্রজন্ম। মোট 9,38,000 কোটি টাকার বাজেট। আর একটি শিরোনাম, তারেক রহমানের নেতৃত্বে বিএনপির আন্দোলনের ফসল, জুলাই বিপ্লব, বাবার পথ ধরেই হাঁটছেন তারেক রহমান। নয়াদিগন্তের শিরোনাম, অর্থমন্ত্রীর চ্যালেঞ্জিং বাজেট পেশ আজ। আর একটি শিরোনাম, কর ভিত্তি বাড়াতে রাজস্ব কাঠামোতে রূপান্তর, বিনিয়োগ, কর্মসংস্থান, শিল্পায়নের নতুন বাজেটের দীর্ঘমেয়াদী বার্তা। জানাচ্ছি দেশ রূপান্তরের শিরোনাম, বিশ্ব কাঁপানো বিশ্বকাপ, ফুটবল রোমাঞ্চ শুরু। জানাচ্ছি বণিক বার্তার শিরোনাম, বিএনপির মধ্য বামপন্থী বাজেটে অর্থনৈতিক সংকট থেকে উত্তরণ হবে কি। আরেকটি শিরোনাম, আজ থেকে আর পৌরাণিক মঞ্চে পর্দা উঠছে বিশ্বকাপের। জানাচ্ছি ডেইলি স্টার শিরোনাম, বাজেট অফ বিগ অ্যাম্বিশন। আরেকটি শিরোনাম, অ্যান্ড সো দি ওয়ার্ল্ড কাপ বিগিনস। নিউজের শিরোনাম জানাচ্ছি, বিগ বাজেট কামস অ্যামিড ইকোনমিক ওজ। আরেকটি শিরোনাম, বিগেস্ট এভার ওয়ার্ল্ড কাপ কিকস অফ টুডে। এবং সবশেষ ডেইলি অবজারভারের শিরোনাম জানাচ্ছি, প্রাইম মিনিস্টার তারেক গভর্নমেন্ট সেট টু আনভেইল ফার্স্ট বাজেট টুডে। এবং আরেকটি শিরোনাম, প্রাইম মিনিস্টার অনার্স ফলেন পিস কিপার্স, দ্যার স্যাক্রিফাইসেস ইন্সপায়ার ওয়ার্ল্ড পিস হি সেজ। আব্দুর রহমান হারমাসি, আমরা তো দেখলাম সবগুলো কাগজের শিরোনাম। মোটামুটি বিশ্বকাপ ফুটবল এবং বাজেট নিয়ে করা হচ্ছে। আপনি জানেন যে আজকে আমাদের বাজেট পেশ করা হচ্ছে। নতুন সরকার অর্থাৎ বিএনপি সরকার প্রথম বাজেট পেশ করতে যাচ্ছে। 19 বছর পর তারা ক্ষমতায় এসছে এবং প্রথম বাজেট পেশ করতে যাচ্ছে। বাজেটের আকারটি হবে 9,38,000 কোটি টাকা। বলা হচ্ছে যে বড় লক্ষ্য নিয়ে বড় বাজেট দিচ্ছে বিএনপি সরকার। আপনি কিভাবে দেখছেন? না, অবশ্যই বিএনপি সরকার তার 19 বলি বা কোনো হিসাবে আমরা 19.5-20 বছর পর বাজেট দিতে যাচ্ছে। এবং এই বাজেট কিন্তু আমরা গত দুটো বাজেট দেখেছিলাম একটা ভিন্ন প্রেক্ষাপট, এখন পুরো ভিন্ন প্রেক্ষাপটে কিন্তু বাজেট দিতে যাচ্ছে। তবে এইটাই আপনি শুরুতে শিরোনামগুলো পড়ছেন, আজকে কিন্তু যদি বিশ্বকাপের উন্মাদনায় বাজেটের শিরোনাম কিন্তু কিছুটা হলেও ধামাচাপা পড়ে গেছে। এটা স্বাভাবিক, বিশ্বকাপেরই এটা থাকবে। যদি বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানটা না থাকতো তাহলে কিন্তু প্রত্যেকটা পত্রিকায় শিরোনাম বাজেট নিয়ে হতো। এবং তারপরেও কিন্তু 2-3টি পত্রিকা যেমন ডেইলি স্টার, বণিক বার্তা, যুগান্তর কিন্তু তারপরেও বাজেটকে শিরোনাম করেছে। এই যে আপনি শিরোনাম ছিলেন বিভিন্ন পত্রিকার 9,38,000 কোটি টাকার বাজেট, এই বাজেট বিশাল বাজেট অবশ্যই। কারণ যদি আমরা এখন যে বিদায় 30 জুন যে বিদায় হবে অর্থ বছর অর্থাৎ 2025-26 অর্থ বছরে, সেই অর্থ বছরের বাজেটের আকার ছিল, আপনার মূল বাজেটের আকার ছিল 7,90,000 কোটি টাকা। সংশোধন করে সেটা 2 লাখ কোটি টাকা কমে আসছে, অর্থাৎ 7,88,000 কোটি টাকায় নামিয়ে আসছে। অর্থাৎ আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রায় 1.5 লাখ কোটি টাকা বাড়ছে
বাজেট। একটা ফিস্ক্যাল ইয়ারে এতটা জাম বা এতটা বেশি আকারের বাজেট আমরা অতীতে দেখিনি। এখন প্রশ্ন হচ্ছে যে কেন এত বড় বাজেট দিতে যাচ্ছে বিএনপি সরকার বা তারেক রহমান সরকার বা নতুন সরকার। এখানে প্রশ্নটা একটা বিষয় যে এই যে বিএনপি তো রাজনৈতিক দলের উচ্চাকাঙ্ক্ষা থাকবে স্বাভাবিক, কারণ এই যে এতদিন পর ক্ষমতায় আসার পরে দেশের মানুষের মধ্যে যে আশা আকাঙ্ক্ষা ছিল সেই আশা আকাঙ্ক্ষা পূরণের কারণেই বড় বাজেট বেছে নিতে হচ্ছে এই সরকারের। কারণ একদিকে যেমন দেশের মানুষের এই যে কয়েক বছর ধরে টানা সংকটের মধ্যে যাচ্ছে বাংলাদেশের অর্থনীতি, সেই অর্থনীতিটাকে সে যে গর্তের মধ্যেই পড়ে গেছে বাংলাদেশের অর্থনীতির, সেইখান থেকে টেনে তুলে সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার জন্যই বড় বাজেট দেওয়া হচ্ছে বলে আমার কাছে মনে হয়। আমরা কিন্তু যদি বাজেট নিয়ে আলোচনাটা করি তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে একটা বিষয় আমাদের মনে রাখতে হবে যে এই কোন প্রেক্ষাপটে বাজেটটা দিতে যাচ্ছেন মাননীয় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আপনি যদি দেখেন, আমরা কিন্তু এই গত 6 বছর বা তার কিছুটা বেশি সময় ধরে একটা অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছি, সংকটের মধ্যে দিয়ে। আপনি যদি একটু পেছনের দিকে যান তাহলে দেখবেন সেই যে কোভিড-19 অর্থাৎ করোনা মহামারী থেকে শুরু হলো 2020-এর সেই মার্চ থেকে শুরু হলো, তারপর থেকে দেখবেন একটার পর একটা ধাক্কা কিন্তু আছে। একটা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ ধাক্কা, আর একটা হচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে ধাক্কা। সেই যে কোভিডের 2 বছর ধাক্কা কাটতে না কাটতে কিন্তু চলে আসলো, আপনারা মনে আছে নিশ্চয়ই, ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলা অবস্থাতে এখনো কিন্তু সেই যুদ্ধের মাসুল বাংলাদেশ থামেনি। যেই যুদ্ধের মাসুল বাংলাদেশকে দিতে হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশকে দিচ্ছে, সেটার রেশ কাটতে না কাটতে আমাদের 24-এর যে আন্দোলন গণ অভ্যুত্থান সেটা শুরু হলো, এবং সেটাও কিন্তু দেখবেন আপনি বেশ কিছুদিন বাংলাদেশ অস্থিরতার মধ্যে ছিল, সংঘাতপূর্ণ পরিবেশ ছিল। তারপরে অভ্যুত্থানের পরে মব সন্ত্রাস, একদম অস্থিরতার মধ্যে দিয়ে কিন্তু আমরা অতিবাহিত করি। তার মাঝখানেও কিন্তু দেখবেন ট্রাম্প শুল্কের ধাক্কাও কিন্তু আমাদের অর্থনীতিতে এক ধরনের পড়েছে। তারপর সবশেষ যে ধাক্কাটা আমরা এখন প্রতি মুহূর্ত আমরা অনুভব করছি, ধাক্কা যেটা লাগছে সেটা হচ্ছে যে ইরান যুদ্ধ বা মধ্যপ্রাচ্যের যে যুদ্ধটাই। এই যে একটার পর একটা ধাক্কার মধ্য দিয়ে বাংলাদেশ যাচ্ছে, এই ধাক্কা কিভাবে এই অতিক্রম করবে, এই অর্থাৎ গর্তের মধ্যে যে বাংলাদেশের অর্থনীতিটা পড়ে গেছে সেই গর্ত থেকে কিভাবে, অর্থাৎ আমরা অর্থনীতিতে একটি কথা বলে থাকি যে সঠিক রাস্তায় ওঠানো, সেই রাস্তাটা মসৃণ না হলে কিন্তু আপনার যেভাবে বাংলাদেশ চলছে সেই জায়গাতে কিন্তু আবার ছিটকে পড়ে যেতে পারে। সব কিছু মিলিয়ে বলা যায় যে আমাদের অর্থনীতিগুলো যদি আমরা যে সূচক যেটা বলি বা ইন্ডিকেটর বলি, সেইগুলো নিয়ে যদি আমরা একটু আলোকপাত করি বা আলাপ করি, একমাত্র দেখবেন আপনি আমাদের প্রবাসী ভাই বোনদের রেমিটেন্স বা প্রবাসী আয় ছাড়া অর্থনীতির অন্য সূচকগুলো কিন্তু প্রত্যেকটি সূচকই কিন্তু নেতিবাচক। সবচেয়ে খারাপ অবস্থা হচ্ছে আমার বিনিয়োগ পরিস্থিতি। কারণ আমি যে বললাম যে এই আমি বিনিয়োগ পরিস্থিতি আসবো একটু। বণিক বার্তার একটা শিরোনাম করেছে, বিএনপির এই মধ্য বামপন্থী বাজেটে অর্থনৈতিক সংকট থেকে উত্তরণ হবে কি? আপনি যেটি বলছেন নানান ধরনের সংকটের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেই কথাটি তারা এই প্রতিবেদনে বলার চেষ্টা করে, আমরা সংকটটা কাটাতে পারবো। ওই তো বলছি যে সংকটের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এই সংকটকে যদি আমরা কাটাতে চাই, আমাদের আমি যেটা বলছিলাম সেটি হচ্ছে যে প্রথমে যে কাজটা করতে হবে সেটি হচ্ছে যে এই যে বিনিয়োগে যে স্থবিরতা চলছে, বিনিয়োগের স্থবিরতা মানে কি, আমাদের বিনিয়োগটা এমন একটা পর্যায়ে চলে আসছে, অর্থাৎ বিশেষ করে 1.5 বছর অন্তর্বর্তীকালীন সরকারের 1.5 বছরে একদম স্থবির ছিল বাংলাদেশটা, যেভাবেই নেক না কেন। ওইভাবে আমরা দেখছি বিনিয়োগ শো করছে, যেমন ইউরোপে শুধু অনেক পয়সা খরচ হয়েছে। শুধু আমরা বক্তৃতা শুনেছি, বলেছি যে ঝাঁকে ঝাঁকে চলে আসবে বিনিয়োগ, এমনকি চাকরির এইটার জন্য মানুষের লাইন পড়বে, মাননীয় প্রধান উপদেষ্টার মুখ থেকে আমরা শুনেছি। কিন্তু বাস্তবে আমরা এখন যখন এসে আমরা অর্থনীতির সুযোগগুলো বা অর্থনীতি যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখতে পারবো যে ওই 1.5 বছর বাংলাদেশের একদম স্থবির ছিল। শুধুমাত্র এই বিনিয়োগ না, প্রত্যেকটা ক্ষেত্রেই স্থবির ছিল। দেখুন, আমি যদি বলি বিনিয়োগের ক্ষেত্রে যে বিনিয়োগ বৃদ্ধির যে বা বিনিয়োগ বাড়ানোর যে প্রধান নিয়ামক সেটি হচ্ছে যে আমাদের বেসরকারি খাতের ঋণ প্রবাহ যেটা বলি, অর্থাৎ যে বেসরকারি খাত বা বেসরকারি শিল্প প্রতিষ্ঠানগুলো ঋণ নিয়ে শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলবে, উৎপাদন করবে, সেই উৎপাদন থেকেই কিন্তু আমাদের অর্থনীতির চাকা ঘুরতে থাকবে বা সচল হবে। সেই বিনিয়োগ পরিস্থিতি এমন জায়গায় চলে আসছে, বেসরকারি খাতে ঋণ
প্রবৃদ্ধি আমরা সচরাচর দেখতে পারি 10%, 12%, কোনো সময় আমরা 14-15% দেখি। কিন্তু এই আমরা সবশেষ যে এপ্রিলের তথ্য আমরা পাই বা এপ্রিলের তথ্য যেটা পাচ্ছি শুধুমাত্র আমরা যেটা পাই 4 পয়েন্ট অর্থাৎ 4.7% নেমে আসছে বিনিয়োগ, মানে বেসরকারি খাতে ঋণ প্রবাহ। আপনার এডিপি সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি, যেটা বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন মাত্র 36% নেমে আসছে 10 মাসের হিসাবে। অন্য খেলগুলো দেখি আমাদের আমদানি, আমাদের ইনভেস্টমেন্টের সঙ্গে কিন্তু আমদানি জড়িত, আমদানিও নেতিবাচক। আপনি রপ্তানি আয় যেটা মানে এই এখন যে পরিস্থিতি আসছে 7-8 মাস ধরে টানা কমছে, এমন পরিস্থিতি কিন্তু আগে কখনো এভাবে লক্ষ্য করা যায়নি। যেটা আমি বলছিলাম যে আর সবচেয়ে বড় বিষয়টি যেটি হচ্ছে যে আমাদের রাজস্ব আদায়, যে এই বাজেটের মূল বিষয় তো রাজস্ব আদায়। সেই রাজস্ব আদায়টা এমন একটা জায়গায় চলে আসছে, আপনার 10 মাসের যে তথ্য পাচ্ছি জুলাই থেকে এপ্রিল পর্যন্ত, সেই তথ্য হচ্ছে প্রায় 1,04,000 কোটি টাকা ঘাটতি। অর্থাৎ আমার যা টার্গেট আছে 10 মাসে, তার চেয়ে আমরা আদায় কম করেছি 1,04,000 কোটি টাকা 10 মাসে। আর 2 মাসে আমার যদি ওই টার্গেটটা পূরণ করতে হয়, তাহলে এই 2 মাসে আদায় করতে হবে প্রায় 2 লাখ কোটি টাকা, যেটা কোনোভাবেই সম্ভব নয়। এই যে আপনি বলছিলেন, এই পরিস্থিতির মধ্যে বাজেট তো দিতেই হবে। সেই বাজেটের ক্ষেত্রে আমরা আবারও উচ্চবিলাসী বলছি বা বিশাল বাজেট বলছি, এই বাজেটেও কিন্তু আমাকে রাজস্ব আদায়ের টার্গেট বাড়াতেই হচ্ছে। রাজস্ব আদায়ের টার্গেট যেটা নেওয়া হচ্ছে, আমরা যতটুকু জানতে পেরেছি, সেটি হচ্ছে 6,05,000 কোটি টাকার। এখন রাজস্ব আদায়ের কথা বলছিলাম, আমি একটা প্রশ্ন করছি, সেটা হচ্ছে যে যেমন করে মানে কর ছাড় তো থাকবে এবং করের আওতা বাড়ানো হবে, কিন্তু আমরা কর ছাড়ের ক্ষেত্রে দেখি যে এর ফাঁক ফোকরে অনেক বড় বড় শিল্প প্রতিষ্ঠান শিল্পপতি তারা বের দেয়। আর করের আওতা বাড়ানোর কথা বলে অনেক ছোট ছোট যারা ব্যবসায়ী উদ্যোক্তা থাকেন তাদের উপর কর চাপানো হয় বা কর, সেই করগুলো আদায় করতেই কিন্তু বেশি এফোর্ট দেওয়া হয়। তো সেটা আসলে বড় বড় যারা কর ছাড়ের আওতায় তারা কি একটু ফাঁক ফোকরতে বেরিয়ে যাওয়ার? না, এটা বাংলাদেশের সংস্কৃতিতেই আছে যে বড় বড় ব্যবসায়ী বা শিল্প প্রতিষ্ঠান যতটা পারুক মানে ফাঁকি দিয়ে কর ফাঁকি আপনি দেখবেন যে দিয়েই থাকে বরাবর। এবং প্রচুর মামলা কিন্তু আছে আদালতে, যে যারা কর ফাঁকির মামলা করছে, কোনো একটা কিছু হলে তারা আদালতে যায়, সেটা আদালতে ঝুলে থাকে। প্রচুর টাকা কর ফাঁকির টাকা, করের টাকাগুলো আদালতে আটকে আছে। এইখানে যেটা এই সরকার অর্থাৎ বিএনপি সরকার যেটা চাচ্ছে, সেটা হচ্ছে যে এই বাজেটের মধ্য দিয়ে এক ধরনের মানে একটু নাড়া দেওয়া, যে নাড়ার মধ্য দিয়ে অর্থনীতিটা যে বিশৃঙ্খল অবস্থা আছে একটু গোছানো পরিস্থিতিতে নিয়ে আসা। সেই কারণেই একদিকে সাধারণ মানুষের অর্থাৎ জনতুষ্টির বিষয়টি যেমন আছে, সেই বিষয়ের সঙ্গে মাথায় রেখে অন্যভাবে বিনিয়োগ, রাজস্ব আদায় কীভাবে বাড়ানো যায়, সব কিছু মিলে অর্থনীতিটাকে একটা সঠিক রাস্তায় আনার প্ল্যান তারা নিচ্ছে। আপনি ওই বাজেটের আমরা যতটুকু জানতে পারছি, বাজেটের বেশ কিছু বিষয়ে ছাড় দেওয়া হবে। ছাড়ের কারণটা হচ্ছে এই কারণে যে আমরা জানি যে আমাদের অর্থনীতির আরেকটি সূচক মূল্যস্ফীতি কিন্তু প্রায় 4 বছর ধরে একদম উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে। এখন বেশি হচ্ছে। আমরা সবশেষ যে মে মাসের তথ্য পেয়েছি, সেটা হচ্ছে 9.42%। অর্থাৎ এপ্রিল মাসে ছিল 9.03%। এই দীর্ঘদিন ধরে এই যে উচ্চ মূল্যস্ফীতি, আমরা জানি যে উচ্চ মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষের কষ্ট হচ্ছে। এটা কি বাজেটকে সামনে রেখে এই বাড়াটাতে বাড়ছে আপনাদের? না, এটা আমরা অনেক সময় আমরা দেখি বাজেটকে সামনে রেখে অনেক জিনিস না, এটা বাজেট আমরা জানি যে আমরা তো যে ইরান যুদ্ধের কারণে, মধ্যপ্রাচ্য অস্থিরতার কারণে মাঝখানে আমরা 2 বার জ্বালানি তেলের দাম বাড়ালাম। আর জ্বালানি তেলের বিষয়টি হচ্ছে এমন, জ্বালানি তেলের সব ক্ষেত্রে প্রভাবটা পড়ে। আপনি চালের উৎপাদন থেকে শুরু করে পরিবহন, শিক্ষা, স্বাস্থ্য সব কিছু ক্ষেত্রেই কিন্তু পড়ে হচ্ছে আপনার এই জ্বালানি তেলের মূল্য। একই সঙ্গে কিন্তু আপনি যদি লক্ষ্য করেন, আমাদের তো এলএনজিটাও অনেক কিছুর উপর নির্ভর করে, রান্না এখন ওই গ্যাস তো পাইপের গ্যাস লাইনে তো এখন দেওয়া যায় না। সেই কারণে এই এক হচ্ছে জ্বালানি তেল এবং এলএনজির দাম বৃদ্ধি, এই যে মে মাসের যে মূল্যস্ফীতির মানে উচ্চ, সেটা হচ্ছে একটা বড় কারণ বলে। আর এমনি তো ট্রেন্ড বড় ধরনের 9% উপরে কিন্তু দীর্ঘদিন ধরেই আছে। এইখানে আরেকটি বড় বিষয়, আমরা বিদ্যুতের দাম কিন্তু মাঝখানে বাড়ালাম 17%। এখন আমরা এই বুঝতে পারছি না যে এই অর্থ বছর অর্থাৎ বিদায়ী অর্থ বছরের শেষ মাস জুনে মূল্যস্ফীতি কোথায় গিয়ে দাঁড়াবে। সব কিছু মিলে এখন আমার যেটা মনে হয় সেটি হচ্ছে যে মূল্যস্ফীতিটাকে সহনীয় পর্যায়ে নামিয়ে আনাই বাজেটের
মূল চ্যালেঞ্জ। সেক্ষেত্রে বাজেটে কি করতে মানে সেই ক্ষেত্রে বাজেটের আমরা যেটা পথে হাঁটছিলাম, আপনার নিশ্চয়ই মনে আছে যে আমরা মূল্যস্ফীতি কমানোর জন্য আমাদের প্রায় 2-3 বছর ধরে আমরা কিন্তু ওই যে সংকোচনমূলক মুদ্রানীতি বলি, অর্থাৎ ঋণের সুদের হার বাড়িয়ে বাজারে যেহেতু টাকার প্রবাহটা তারল্যটা যেন কম থাকে, মানুষ যেন কম ঋণ পায়, আমাদের শিল্প প্রতিষ্ঠানগুলো যেন কম ঋণ পায়, তাহলে টাকার প্রবাহটা কমে। সেই কারণে কিন্তু আমরা ঋণের সুদের হার বাড়ালাম। আর র্যাপো রেট যেটা বলি আমরা, নীতি সুদ হার, সেটা কিন্তু আমরা 3 বছর আগে যেটা ছিল 5%, সেটা কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ বাড়াতে 10% নিয়ে আসছি। এবং সার্বিকভাবে এখন যদি যে কোনো উদ্যোক্তা যদি ব্যাংক থেকে ঋণ নিতে যায়, তাহলে কিন্তু প্রায় 16.5% ঋণ দিতে হয়। সেই কারণেই কিন্তু এই যে আমি একটু আগে বললাম না, বেসরকারি খাতে ঋণ প্রবাহটা কমে গেছে। কিন্তু এই যে আপনি সুদের হার বাড়ানোর কথা বলছেন, এটা কি শিল্প কলকারখানা এগুলোর উপর চাপানো? কারণ তারা তো আসলে ঋণ নিয়েই সেটাই তো, সেই কারণেই তো ওই যে আমি বললাম যে বেসরকারি খাতে ঋণ প্রবাহ কমে গেছে, এটাই তো অন্য কারণ। কারণ এত সুদে ঋণ নিয়ে শিল্প প্রতিষ্ঠান গড়ে তুললে সেই শিল্প প্রতিষ্ঠানকে উৎপাদিত পণ্য সঠিকভাবে যদি সে বিক্রি না করতে পারে, তখন তো তার সেই প্রতিষ্ঠান প্রভাব সব জায়গায় পড়ে, আমদানিতে রপ্তানিতে পড়বে, উৎপাদন যদি কম হয় যোগানের ক্ষেত্রেও সে তো করবে। হ্যাঁ, এই যে সংকট আমাদের, সেই সংকটের তো অন্যতম কারণ তো ওটাই। কারণ হচ্ছে যে আমরা যেহেতু একটার পর একটা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, আপনার আমদানিও কমছে। আমদানি যদি ওইভাবে বাড়তো, এক্সপোর্ট যদি কম থাকতো, তখন কিন্তু আমাদের ওই যে এখন আমরা একটু স্বস্তির মধ্যে আসছি, বৈদেশিক মুদ্রা রিজার্ভ, সেইখানে কিন্তু আমরা স্বস্তির মধ্যে থাকতাম না। আমদানি বাড়লে কিন্তু তখন ওই যে রিজার্ভ আবার ওই বিষের নিচে নেমে আসতো, তখন আর একটা অস্থিরতা বা সংকট দেখা দিত। এখন যেটা বিষয়, সেটি হচ্ছে যে আমাদের অর্থনীতির অন্যতম সূচক হচ্ছে যে আমরা অর্থনৈতিক প্রবৃদ্ধি যেটা বলি, অর্থাৎ জিডিপি প্রবৃদ্ধি। এখন এই সরকারের নতুন বাজেটে যেটা করতে হবে সেটা হচ্ছে জিডিপি প্রবৃদ্ধি। কিন্তু আমাদের এই যে গতকালই বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো তথ্য দিয়েছে যে এই আপনার বিদায়ী যে অর্থ বছর, সেই অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে মাত্র 4.14%। এই অনেক কম। এবং দেখেন এই প্রবৃদ্ধি কিন্তু আমাদের এক সময় 8%-এর উপরেও উঠে গিয়েছিল। এখন এই ট্রেন্ডটা যদি এই সময়টা কিন্তু অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে, এর প্রভাব কিন্তু আগামী 1.5-2 বছরও থাকবেই। যতই আমি স্টেপ নিয়ে যাই করি না কেন, এই যে মন্দা অবস্থার প্রভাবটা কিন্তু আরো কিছুদিন থাকবে। সেই শর্টকাটে আসলে এ থেকে উত্তরণের কোনো পথ নাই, কিন্তু এটা হয়ও না। যে কোনো দেশের অর্থনীতিতেও এইভাবে চলে। এখন আগামী এই যে ফিসক্যাল ইয়ার, যেটা আমরা নতুন ফিসক্যাল ইয়ার বা নতুন যে অর্থ বছরের জন্য বাজেট দেবো, সেটা হচ্ছে 2026-27 অর্থ বছর। সেই অর্থ বছরের মূল টার্গেট হবে একদিকে যে আমার জিডিপি প্রবৃদ্ধিটা যেন বাড়ে, সেটাও একটা খেয়াল রাখতে হবে। আর একটা হচ্ছে যে আপনার ইনভেস্টমেন্ট বাড়িয়ে অন্য সব কিছু মিলিয়ে একটা সুন্দর সমন্বিত উদ্যোগের মাধ্যমে আপনার জিডিপি প্রবৃদ্ধিটার একটা কাঙ্ক্ষিত জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হবে। একই সঙ্গে কিন্তু আমার মূল্যস্ফীতি কমিয়ে আনতে হবে। সেই কারণে বাজেটে আমি এক্ষুনি সেই কারণে বাজেটে আপনার জিডিপি প্রবৃদ্ধি লক্ষ্য ধরা হচ্ছে, আমরা যতটুকু জানতে পারছি 6.5%, আর মূল্যস্ফীতিটা আপনার 7.5% আটকে রাখার লক্ষ্য ধরেছি। এটা যদি মানে করতে পারে, তাহলে ওই যে আমি বললাম যে সুন্দর একটা রাস্তায় যেতে পারবে। এর ছাড়া বিকল্প কোনো পথ। সেটা আসছে যেটা আসলে আপনি যেটা বললেন যে প্রবৃদ্ধি এবং মূল্যস্ফীতির যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে, সেটা ধরে রাখা সম্ভব হবে কিনা। তার আগে আমি একটু আপনার কাছে জানতে চাচ্ছি যে বারবার বিদেশি বিনিয়োগের কথা যেটি বলছেন, যে বিনিয়োগটা বাড়াতে হবে এই সংকট কাটাতে হলে। আমাদের প্রধানমন্ত্রী কিন্তু গতকাল ঘোষণা করেছেন যে যারাই বিনিয়োগ নিয়ে আসুক তাদের 1.5% প্রণোদনা দেওয়া হবে। এর আগে যেটি ছিল না, অর্থাৎ ব্যক্তি পর্যায়ে যদি কেউ বিনিয়োগ নিয়ে আসে, বিদেশি বিনিয়োগ নিয়ে আসে, সেখান থেকে তাকে প্রণোদনা হিসেবে 1.5% দেওয়া হবে। এটা আসলে কতখানি কাজে লাগবে এই বিনিয়োগ বাড়ানো? মানে একটা বিষয় আপনাকে মনে রাখতে হবে, সেটি হচ্ছে আমরা অর্থনীতির যে বিষয়গুলো দেখি, আপনি যদি যখনই কোনো দেশে, বাংলাদেশ না শুধু, যখনই কোনো দেশের স্থানীয় বিনিয়োগ অর্থাৎ দেশি বিনিয়োগ যদি সঠিক পথে থাকে, ভালোভাবে হয়, তখন কিন্তু বিদেশি বিনিয়োগ আসবে। আপনি যদি দেশে অস্থিরতা থাকে, দেশের অর্থনীতি যদি স্ট্যাবল না থাকে, তখন কিন্তু বিদেশিরাও এই দেশে বিনিয়োগ করতে আসবে না। আপনার মনে রাখতে হবে যে যে কোনো দেশের যে কোনো বিনিয়োগকারী, যে কোনো প্রতিষ্ঠান তখনই ওই দেশে বিনিয়োগ করতে যাবে, তখন তার ওই দেশের অর্থনৈতিক অবস্থা, রাজনৈতিক পরিস্থিতি, গ্যাস, বিদ্যুৎ সব কিছু কিন্তু দেখবে, তারপরে বিনিয়োগ করার সিদ্ধান্ত নেবে। সেই কারণে আমি যেটা মনে করি, হ্যাঁ, উদ্যোগ তো নিতেই হবে, বিদেশি বিনিয়োগ আনার ক্ষেত্রে ভালো উদ্যোগ তো নিতেই হবে। একই সঙ্গে দেশের যেন বিনিয়োগ বাড়ে, সেই পথটা সৃষ্টি করতে হবে। তা না হলে দেশি বিনিয়োগ, বিদেশি বিনিয়োগ কোনোভাবেই আসবে না যদি দেশে বিনিয়োগটা না হয়।
এই ক্ষেত্রে ছোট্ট একটা প্রশ্ন করতে চাই। আমরা দেখি যে আমাদের অনেক প্রবাসী আছেন যারা বিনিয়োগ করার সামর্থ্য রাখেন, বিশ্বের বিভিন্ন জায়গায় আছেন যারা প্রতিষ্ঠিত। অস্ট্রেলিয়াতে একজন ভদ্রলোক, আমি এই মুহূর্তে নাম মনে করতে পারছেন, যিনি ভারতে বিনিয়োগ করার কথা বলেছেন। হ্যাঁ, অস্ট্রেলিয়া তো আমেরিকান এই যে $30 বিলিয়ন, এই যে $30 বিলিয়ন পরশুদিন একটি করা হচ্ছে বাংলাদেশি বংশোদ্ভূত। এর বাংলাদেশি বংশোদ্ভূত এবং বাংলাদেশের হাই স্কুলেও তিনি পড়াশোনা করেন। ভদ্রলোকের নাম মনে করতে পারছি না, তবে তিনি বিনিয়োগ করবেন। তো এইরকম যারা রয়েছেন তাদেরকে কি আমরা বিদেশিদের তো আনবই, তার আগেও যদি আমাদের প্রবাসী যারা রয়েছেন তাদেরকে আনার ক্ষেত্রে এটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। এই দিকটাও আপনি যেটা বললেন সেটা এইরকম লোক কোথায় কোথায় আছে, কোন দেশে আছে খুঁজে খুঁজে কিন্তু বের করতে হবে, তাদের অনুরোধ করতে হবে। আমরা কিন্তু অতীতে দেখেছি, কিন্তু ওইটার ধারাবাহিকতাটা থাকে না। আপনার নিশ্চয় মনে আছে পুঁজিবাজারে বিনিয়োগ, এই বিনিয়োগের জন্য কিন্তু আমরা বিভিন্ন দেশে বেশি দিন আগের কথা রোড শো করেছি, আপনার নিশ্চয়ই মনে আছে। কিন্তু ওই যে ধারাবাহিকতা, আমি একটা অনুষ্ঠান করলাম, আমার দেশ থেকে অনেক লোক গেল, ওইখানে যা থাকলো 4 দিন, ভালো ভালো হোটেলে থাকলো, পিকনিকের মতো করে চলে আসলাম, কিন্তু ওই ধারাবাহিকতাটা কিন্তু আমরা রক্ষা করি না। এখন সত্যিকার অর্থে যদি আমরা বিদেশি বিনিয়োগ চাই, তাহলে এই রকম লোক আপনাকে খুঁজে খুঁজে বার করতে হবে, আর তাহলে কিন্তু তারা আসবে। কিন্তু এই লোকও আসবে না, কিন্তু এই লোক আমরা বাংলাদেশি বংশোদ্ভূত হোক আর যাই হোক, সে যখন দেখবে যে এই দেশে বিনিয়োগ করে তার রিটার্ন কি আসবে, সে বিনিয়োগ করলে তার যে এত টাকা ইনভেস্টমেন্ট করবে, সেই ইনভেস্টমেন্ট করলে তার যে শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলবে, সেই শিল্প প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য বিক্রি হবে কিনা বা বিদেশে রপ্তানি হবে কিনা, এইখানেকার পরিবেশ বা অনুকূল পরিবেশ কিনা, এখানে শিল্প প্রতিষ্ঠান করলে সঠিক মতো গ্যাস পাবে কিনা, বিদ্যুৎ পাবে কিনা, সেই শিল্প প্রতিষ্ঠানে আমাদের বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যেমন, ওই প্রতিষ্ঠানে কখন কি হামলা হবে, কোন মব হবে, এইগুলো কিন্তু বিবেচনায় রাখতে হবে। সেই কারণে বিনিয়োগের অন্যতম পূর্ব শর্ত হচ্ছে বিনিয়োগ সহায়ক অনুকূল পরিবেশ। সেই পরিবেশটা কিন্তু আপনাকে নিশ্চিত করতে হবে, তাহলেই কিন্তু আপনি ওই দেখবেন, আপনি যদি এই পরিস্থিতিতে থাকে, ওই ভদ্রলোক নিশ্চয়ই খুঁজে আসবে বাংলাদেশে, যে এখানে আসলে ইনভেস্টমেন্ট করলে তার রিটার্ন ভালো পাবে, সে ঠিকই খুঁজে খুঁজে বের করতে হবে। একই সঙ্গে হ্যাঁ, এরকম লোক খুঁজে খুঁজে বের করে তাদের সঙ্গে বসে, তাদের সঙ্গে আলাপ আলোচনা করে তাদেরকে বিনীতভাবে অনুরোধই করা যেতে যায় যে আপনার দেশ যেহেতু আপনার সব কিছু মিলে আপনি আসেন, বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ান, ইনভেস্টমেন্ট করেন, আমরা আপনাকে যত সরকারের পক্ষ থেকে যতটা পারি সহায়তা করব বিনিয়োগের ক্ষেত্রে। যা বাংলাদেশের আমি যতটুকু জানি যে মোটামুটি একটা পর্যায়ে বেশ ভালোই সুযোগ সুবিধা কিন্তু বিদেশি বিনিয়োগকারীদের দেওয়া হয়ে থাকে। তো আমি আবারও বলি যে ওই যে বিনিয়োগ সহায়ক অনুকূল পরিবেশ প্রথমে নিশ্চিত করতে হবে, তাহলেই একদিকে যেমন দেশি বিনিয়োগ বাড়বে, দেশি বিনিয়োগ বেশি হবে, অন্যদিকে বিদেশি বিনিয়োগ। এখন তো মোটামুটি একটা স্থিতিশীল অবস্থা, এখন পলিটিক্যাল স্টেবলটা আছে, অর্থনৈতিক সংকট থাকবে। আমরা আবার একটু বাজেট প্রসঙ্গে আসি। আপনি বাজেটের বাস্তবায়ন নিয়ে কথা বলছিলেন যে প্রতি বছরে আমরা দেখি যে ঘাটতি থাকে বাজেট বাস্তবায়ন। তো এবারও তো আমরা দেখছি যেহেতু বিশাল বাজেট, 9,38,000 কোটি টাকার বাজেট, এই বড় বাজেটটাকে পুরোটা বাস্তবায়ন করা সম্ভব হবে? এখন দেখেন, আপনি বলেন 9,38,000 কোটি টাকার বাজেটে ঘাটতি হচ্ছে আপনার 2,43,000 কোটি টাকা। এই 2,43,000 কোটি টাকার ঘাটতি পূরণের জন্য আপনি বিদেশ থেকে ঋণ পাবেন বা ঋণ করবেন এই আশা রাখছেন হচ্ছে 1,53,850 কোটি টাকা। অর্থাৎ আপনি যে ঘাটতি, সেই ঘাটতিটার 64% পূরণ করবেন যদি আপনি বিদেশি ঋণ 1,55,850 কোটি টাকা পাবেন, সেইটার উপরে নির্ভর করবে। কিন্তু ওই যে আমি আবারও বলি যে আমাদের বিদেশি ঋণ সহায়তার পরিস্থিতি কিন্তু ভালো না। আমরা যেটা 10 মাসের তথ্য পেয়েছি এই বিদায়ী অর্থ বছর, তাতেও কিন্তু প্রায় 22-23% কম, মানে আগের ফিসক্যাল ইয়ারের চেয়ে। অর্থাৎ আমরা আমি শুরুতে বলছিলাম যে শুধুমাত্র আমার রেমিটেন্স ছাড়া অর্থনীতির অন্য সবগুলো সূচকই কিন্তু নেতিবাচক বা খারাপ অবস্থায় আছে। তো এখন আমি বাজেটের যে বিশাল ঘাটতি, এই ঘাটতি পূরণের জন্য যদি আমরা ঠিকমতো বিদেশি ঋণ সহায়তা না পাই, তাহলে কিন্তু আমরা এই ঘাটতি পূরণ হবে না। তখন কিন্তু আপনারা দেখবেন যে বাজেটের যখন সংশোধনের বিষয়টি আসে, রিভাইজের বিষয়টি আসে, তখন কিন্তু আবার ওই আমরা কমানোর দিকেই যাব। তা আমার কথা হচ্ছে যে হ্যাঁ, নতুন সরকার, নতুন অ্যাম্বিশন, তার লেখে বড় বাজেট করতেই পারে বা করাই উচিত, কারণ অনেক আশা আকাঙ্ক্ষার মানুষের। সেই ক্ষেত্রে যেটাই হোক না কেন, বাস্তবায়নটা যেন সঠিকভাবে হয়। এবং বাংলাদেশের দুর্বলতা হচ্ছে এই কারণে, দেখবেন আপনি বাজেট শুরু হয় তো
1 জুলাই থেকে জুলাই প্রথম 3 মাস যায় হচ্ছে ঢিলে ঢালে এইভাবে চলে যায় যা শুরু হয়। তখন কিন্তু ওই প্রথম 3 মাসে দেখবেন যে আমি বলছিলাম বার্ষিক উন্নয়ন কর্মসূচি, সেটার বাস্তবায়নের হার 2%, 3%, 4%। আবার ওই শেষের আপনার মে জুন এই 2 মাসে মানে খুব ঝড় শুরু হয়ে যায়, রাস্তাঘাট হয়ে যায়, কিন্তু কাজের মানটা কিন্তু ওইটা থাকে না। সেই কারণে নতুন সরকার, যেহেতু নতুন সরকারের উচিতই হবে মানে খুব শুরু থেকেই যেন প্রত্যেকটি কাজ সুন্দর সুশৃঙ্খলভাবে অগ্রসর হয়, সেদিকে মনোনিবেশ করতে করতে। আমরা একদম শেষ দিকে চলে এসেছি, একটু যদি বাজেট সম্পর্কে একটা ধারণা দেয় যে কোন বিষয়গুলো প্রাধান্য পাচ্ছে, যেহেতু মোটামুটি জানা গেছে যে কি কি বিষয় গুরুত্ব পাচ্ছে, কোন দিকে গুরুত্ব পাচ্ছে। এমনিতে সবচেয়ে বড় যে বিষয়টাই এবার প্রত্যেকটা খাতকেই গুরুত্ব দেওয়া হচ্ছে। আপনি জানেন যে আমরা স্বাস্থ্য খাত বা চিকিৎসা খাত নিয়েও কিন্তু অনেক কথা হচ্ছে, যে হাম বা এই স্বাস্থ্য খাতের দুরবস্থা নিয়েও কথা হচ্ছে। আমরা যতটুকু জানতে পারছি, প্রধানমন্ত্রীর একটা নির্বাচনী ইশতেহার আছে, বিএনপির একটা নির্বাচনী ইশতেহার আছে। আমরা দেখেছি যে ক্ষমতায় আসার পরপরই প্রথম মাসেই উনি ফ্যামিলি কার্ড দেওয়া, কৃষক কার্ড দেওয়া, নানান দিকে উনি শুরু করেছেন। সেই আলোকে যদি ফ্যামিলি কার্ডের মূল বিষয়টা হচ্ছে যে আমি বলছিলাম মূল্যস্ফীতির আপনাকে সহনীয় পর্যায়ে আনার জন্য সামাজিক নিরাপত্তা খাত যেটা আছে, যেটা বলে আমরা সোশ্যাল সেফটি নেট, সেটার আওতা একদিকে বাড়ানো হয়েছে এবং আমরা যতটুকু জানতে পারছি এই খাতে বরাদ্দ রাখা হচ্ছে 1,45,000 কোটি টাকা, যেটা এই বিদায়ী অর্থ বছরের বাজেট আছে 1,30,000 কোটি টাকার মতো। এখন এই যে আপনি ফ্যামিলি কার্ড শুরুতেই এক ধরনের আলোড়ন সৃষ্টি করছে সাধারণ মানুষের মধ্যে, কিন্তু এক ধরনের আশা আকাঙ্ক্ষার সৃষ্টি করছে। ওই যে মূল্যস্ফীতি, এই কার্ড বা সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে যে সমস্ত বয়স্ক ভাতা বলি বা অন্যান্য বিভিন্ন ধরনের প্রায় 150 মতো বিভিন্ন ভাতা আছে, স্কুলের দরিদ্র ছাত্রছাত্রীদের জন্য ভাতা, নানান কিছু প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা, নানান ভাতা আছে। এই সম্মিলিতভাবে এইসব ভাতার একদিকে যেমন অঙ্কের দিক দিয়ে অর্থাৎ টাকার দিক থেকেও কিছুটা বাড়বে বলে আমরা জানতে পারছি, অন্যদিকে সংখ্যা অর্থাৎ সুবিধাভোগীর সংখ্যা বাড়তে পারে। এটা হচ্ছে মূল্যস্ফীতিটা, অর্থাৎ সাধারণ মানুষ যে কষ্টে আছে সেই কষ্টটা লাঘব করার জন্য এই উদ্যোগটা নেওয়া হয়েছে। এবং এইটা যদি আবারও বললাম, এইটা যদি সঠিকভাবে সঠিক ব্যক্তিরা এই সুবিধাগুলো পায়, তাহলে হয়তো আমরা ওই মানুষ যে কষ্টে আসে সেই লাঘবটা দেখতে পাবো। অন্যদিকে আপনার যে অন্য যে সমস্ত বিষয় আছে, শিক্ষা, এবারও শিক্ষা এবং স্বাস্থ্য বললাম, অন্য খাতেও কিন্তু বেশ গুরুত্ব দেওয়া হচ্ছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আপনার অর্থনীতিটাকে একটু চাঙ্গা করার জন্য আপনার ওই যে বারবার আমি বলার চেষ্টা করছি, সেটা হচ্ছে যে বিনিয়োগ। আপনি দেখেন বিনিয়োগটা যদি বাড়ে, বিনিয়োগের সঙ্গে দেখেন কতটা বিনিয়োগ যদি বাড়ে, বিনিয়োগের সঙ্গে কর্মসংস্থান হয়। একটা পরিবার যখন একজন চাকরি থাকে তখন কিন্তু ওই উপার্জন দিয়ে ভাতারও দরকার হয়। সেই কারণে আমার ব্যক্তিগতভাবে অনুরোধ থাকবে যে প্রথমে ইনভেস্টমেন্টটা এমনভাবে বাজেটের শুরু থেকেই বিনিয়োগের দিকে সবচেয়ে বেশি নজর দিতে হবে, এবং এই বিনিয়োগই পারে ওই অর্থনীতিটাকে যে বিশৃঙ্খল অবস্থায় আছে সেই জায়গা থেকে সঠিকভাবে নিয়ে যাচ্ছে। আর সবশেষে যেটা আমার কথা হচ্ছে, আমাদের ব্যাংকিং খাত খুবই বিশৃঙ্খল অবস্থায় ছিল। এটা দিন যত যাচ্ছে আপনি দেখবেন ইসলামী ব্যাংক থেকে শুরু করে ছোট ছোট অনেক ব্যাংকের অবস্থা খুবই খারাপ, এবং এইখানে অন্তর্বর্তী সরকার উদ্যোগ নিয়েছিল, কিন্তু সেই উদ্যোগটা সঠিক ছিল কিনা আমি জানি না, কারণ আরো বেশি আতঙ্ক আমরা দেখতে পেলাম। আপনি দেখবেন 5 ব্যাংক এক ব্যাংক করা, অনেক ব্যাংকে টাকা দিতে পারছিল, মানুষের একটা আস্থার কিন্তু ঘাটতি তৈরি হয়েছে, তারা ব্যাংকে টাকা রাখতে চাচ্ছে না, উঠায় রাখতেছে। এবং এখন দেখবেন আপনি অনেক ব্যাংকের বুথে গিয়েও ঠিক মতো কিন্তু কার্ড দিয়ে টাকা পাওয়া যাচ্ছে না। সবকিছু মিলিয়ে ব্যাংকিং খাতটাকে সুশৃঙ্খল পদ্ধতি নিয়ে আসতে হবে, এই খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতেই হবে, এছাড়া কোনো উপায় নেই। ধন্যবাদ আব্দুর রহিম হারমাসি অনেক চমৎকার আলোচনার জন্য। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানে একদম শেষ প্রান্তে চলে এসেছি। নিশ্চয়ই আমাদের অনুষ্ঠানটি দেখেছেন। ফ্রন্ট পেজ অনুষ্ঠানটি প্রতিদিন সকাল 9:20 থেকে 25 মিনিটের মধ্যে প্রচার হয়। দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।